বীরভূমের রাজধানী হয়েও সিউড়ি কেমন যেন দুয়োরানি পাদপ্রদীপের আলো পেল না, কেমন জানি টিমটিমে একটা বাতি জ্বলে, আলো নিভু নিভু একটা পরিবেশে আমরা সবাই ছোট থেকে বড় হই। বিশ্বাস করুন, আমার বড় বড় কেঁপে উঠেছিলাম। মোহাম্মদ বাজারের ওই সোঁতশালের প্রান্তরে মাটি খুঁড়ে নাকি ওরা পাথর বার করবে না, ওরা বার করবে কয়লা খনি। মদের দোকানের প্রাবল্যে আমরা অস্থির হয়ে যাচ্ছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, তার কাছে আমি জানতে চেয়েছিলাম, বাইরে আমাদের কপালে কি সত্যি ফোঁটা পড়ছে? দুর্বলতা হচ্ছে আমরা ভাবতেই পারি না যে বীরভূম পৃথিবী কাঁপাতে। বেসরকারি মেডিকেল কলেজগুলো সারা পশ্চিমবঙ্গে ঘটে, সারা ভারতবর্ষে ঘটে, পোল্ট্রির মতন হয়ে এগুলো তো কোনো পড়াশোনা হয় না, এগুলোর কোনো সিস্টেম নেই। কলকাতা শহরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফ্যাক্টরি, ক্যাম্প অফিস আছে, 5 দিন থাকি আর 2 দিন আমি অক্সিজেন নিয়ে বীরভূম থেকে অক্সিজেন নিয়ে ফিরি। কলকাতার বাবুরা ওরা বাবারে কত বড় বড় কথা বলে, কত ইংরেজিতে কথা বলে। আমি পরিষ্কার বলতে চাই, বেসরকারি যত মেডিকেল কলেজ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তাদের কোনো গুণগত মান নেই। এর ছাতার মতো গজিয়ে ওঠা কিছু বড় লোকের সন্তান, তারা গিয়ে ভর্তি হচ্ছে কিছু পয়সা দিয়ে। আবারও বলছি, তাদের অ্যাটিটিউড কিন্তু যে ডাক্তার খুশি, তাদের তো কোনো কালচার নেই। প্রকৃতিকে নষ্ট করে বড় লোক হয়েছে। আমাদের সিউড়ি হাসপাতালটাকে আরো একটু নজরদারিতে আনতে হবে। বিশ্বাস করুন, আমার মনে পড়ে না কেউ কোনো একদিন এসে মাসের শেষে অথবা বছরের শেষে আমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করেছে যে তোমাকে এত মাইনে দিচ্ছি, তুমি কি কাজ করো। আমি আপনাকে বলছি, সিউড়ি সুন্দর হয়ে উঠবে এবং মেডিকেল কলেজ অন্যতম তার পদক্ষেপ হতে পারে। আমি বসে আছি অভিজিৎ চৌধুরীর সামনে। অভিজিৎ চৌধুরীকে এটা আর পরিচয় দেওয়ার দরকার নেই, শুধু এটুকু পরিচিত বা গর্বের বিষয় আমাদের, সেটা হচ্ছে তিনি সিউড়ির ছেলে। সিউড়ির থেকেই গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কী হবে তার চিকিৎসা করেন তিনি। এবং সৌভাগ্যের বিষয় যে অভিজিৎ দা যে শহরে বড় হয়েছেন সেই শহরে একটি মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, রাজ্য বাজেটে পেশ হয়েছে এবং একই সঙ্গে তার প্রস্তুতিও শুরু হয়েছে। সেই নিয়ে আজকে আমরা অভিজিৎ দার কাছে এসেছি। অভিজিৎ দা, আপনাকে প্রথমে নমস্কার জানাই। আচ্ছা, সেটা হচ্ছে সিউড়িতে একটা মেডিকেল কলেজ হচ্ছে, এটা তো কতটা আশা? না, আশা না, তো আমার তো এখন মনে হয় বাস্তব। অ্যাকচুয়ালি সিউড়িতে যখনই কোনো সুন্দর ঘটনা ঘটার একটা আবহ তৈরি হয়, আমি বলে থাকি আমার বন্ধু বান্ধবদের যে আমাদের সিউড়ির ফাটা কপালে দইয়ের ফোঁটা পড়লো। বাহ, কারণ আমার মনে হয় যে এর তো এটা একদম সিবলিং রাইভালরির কথা বলবেন না, ওই ভাইয়ে ভাইয়ে বিবাদ এসব কিছু নয়। কিন্তু আমার বারবার মনে হয় যে বীরভূমের রাজধানী হয়েও সিউড়ি কেমন যেন কখনোই দুয়োরানি পাদপ্রদীপের আলো পেল না, কেমন জানি টিমটিমে একটা বাতি জ্বলে, একটা মোমবাতিতে সিউড়ি শহর বড় হয়, সন্ধে 8টার পর রাস্তায় লোকজন নেই, কেমন জানি একটা আলো নিভু নিভু একটা পরিবেশে আমরা সবাই ছোট থেকে বড় হই, আমরা এরকম ভাবে জীবন কাটাই। সেখানে দাঁড়িয়ে কিছুদিন ধরে একটা অদ্ভুত রকমের উন্নয়নের গান শুনছি বছর 10-15 ধরে, যেখানে দাঁড়িয়ে দেখছি কলকাতার বাবুরা। আমি তো ফির সপ্তাহে কলকাতা থেকে বাড়ি আসি, না আসলে পরে আমার মনটা কেমন, মন না শরীরটাও খারাপ করে। তো এই যে শনিবারের বাড়ি আসি, দেখতে পাই কলকাতার হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো এবং যাদের কোনো সংস্কৃতি নেই, আমি কাউকে ছোট করতে চাইছি না, এবং তারা যেন কেমন জানি একটা অদ্ভুত রকমের আড্ডা তৈরি করেছে। এক হচ্ছে বোলপুরের আশপাশকে কেন্দ্র করে, আর এক হচ্ছে মনসুবা মোড় থেকে শুরু করে বীরচন্দ্রপুরের বিস্তীর্ণ রাস্তায়। এবং আমার প্রতিদিন মনে হয় যে আমার বীরভূমের আত্মা এই দুটো জায়গাকে কেন্দ্র করে পার্টিকুলারলি, আমি ধর্ষিত কথাটা বলবো না, উৎপীড়িত হচ্ছে। এবং এটা আমার মনে হয়েছে যে বীরভূমের যে সারল্য, বীরভূমের যে আত্মিক সত্তা, বীরভূমের যে সবুজ পাতা, সেগুলোকে যেন কেমন জানি মলিন করে দিচ্ছে, ধূসর করে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে যদি সত্যিকারের একটা মেডিকেল কলেজ তৈরি হয় সিউড়িতে, এবং সিউড়ি ক্রমাগত মনে হচ্ছিল যেন কেমন মলিন হতে যাচ্ছে, কেমন জানি আমরা বড় করে নিঃশ্বাস নিতে পারি না, আমরা কেমন জানি একটা কুঁড়ে ঘরের মধ্যে বাস করছি বলে অনুভূতি আসছে, পাথর আর বালির ধুলোতেই ঢেকে যাচ্ছে। অ্যাবসলিউটলি। এবং যার ফলে দাঁড়িয়ে আমি বিশ্বাস করুন আমার বড় বড় কেঁপে উঠেছিলাম যেদিন মনে হয়েছিল, আমার মনে হয় এখন আর এই ভূতের বুদ্ধি নতুন যারা পরিচালক তাদের মাথায় চাপবে না। ওই মোহাম্মদ বাজারের ওই সোঁতশালের প্রান্তরে মাটি খুঁড়ে নাকি ওরা পাথর বার করবে না, ওরা বার করবে কয়লা খনি। আমার মনে হয়েছিল যে এর মূল প্রভাব এসে পড়বে সিউড়ির যেটুকু জীবন বেঁচে আছে সেইটুকু জীবনে। এবং ক্রমাগত সিউড়ির আশপাশগুলো এমনিতেই মদের দোকানের প্রাবল্যে আমরা অস্থির হয়ে যাচ্ছি, এবং আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো নানান রকমের নেশায় আসক্ত হয়ে পড়বে। কারণ
হঠাৎ পাওয়া টাকার না একটা অদ্ভুত বাইট আছে, একটা অদ্ভুত কামড় আছে সমাজের উপর। আচ্ছা, এই যে হঠাৎ পাওয়া টাকা বা হঠাৎ বড়লোক হয়ে যাওয়া, এরই একটি প্রভাবে বেসরকারিভাবে এই হাসপাতালটিকে, সিউড়ি হাসপাতালটিকে তুলে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। অ্যাবসলিউটলি এই অভিযোগটা অভিযোগ না তো, আমরা তো দেখেছি। আমি একদিন পোস্টার পড়েছে। সন্ধ্যাবেলা ঢুকছি শহরে ঢুকতে ঢুকতে দেখছি হঠাৎ করে ওই ল্যাম্পপোস্টে ঝুলছে, ল্যাম্পপোস্টে ঝোলার মতনই সেটা দেখে মনে হয়েছিল, ল্যাম্পপোস্টে ঝুলছে অমুক অভিনন্দন আমাদের সিউড়িতে বেসরকারি মেডিকেল কলেজ হওয়ার জন্য। আরে বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজ হোক, তাতে সরকারের নির্দিষ্ট থাকুক, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ হয়ে সরকারি পরিকাঠামোয়, একদম সরকারি পরিকাঠামো, এর মতন বিকৃত মানসিকতা আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজগুলো সারা পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষে বটে, পোল্ট্রির মতন হয়ে উঠছে, পোল্ট্রি ফার্ম হয়ে যেত। অ্যাবসলিউটলি। এবং এতে করে মানুষের কোনো, এলাকার মানুষ বলুন যারা প্রশিক্ষিত হন তাদের কথাও ভেবে বলছি, সারা জীবন আমি মেডিকেল শিক্ষকতা করেছি, ভেবেও বলছি এগুলো হচ্ছে ওই যাদের হাতে দুটো পয়সা এসছে, হঠাৎ করেই পয়সা আসা, তাদের সন্তানদের একটা নতুন চকচকে ডিগ্রি দিয়ে তাদেরকে সুশোভিত করে সমাজের মাথায় ছুঁড়ে মারার একটা অঙ্গন, এছাড়া কিছু নয়। এবং এগুলোতে কোনো পড়াশোনা হয় না, এগুলোর কোনো সিস্টেম নেই, এবং সবাই জানেন যে কোটি কোটি টাকা দিয়ে এখানে ভর্তি হতে হয়, যেখানে মেরিটের কোনো গুরুত্ব নেই, যেখানে কোনো সিস্টেম নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে চিকিৎসা শিক্ষার একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে যদি মানুষের জীবন মাঝখানে থাকে, জীবনের শুরু থেকেই কোটি কোটি টাকা দিয়ে আমি ভর্তি হচ্ছি, মেডিকেল পড়তে আসছি, তাহলে তার চেষ্টাটাও তো হবে কোটি কোটি টাকা। চেষ্টা না, তার তো এত মানে তার মেরিট লাগে, শর্ত হয়ে যাবে সেটা। অ্যাবসলিউটলি। আমি কত তাড়াতাড়ি ওই টাকাটা তুলবো। হ্যাঁ। এবং তার যে এই ভাবনা দিয়ে যে চিকিৎসা শিক্ষা প্রথম দিন থেকে বিকশিত হয়, সে চিকিৎসা শিক্ষা হচ্ছে টিউমারের মতন, এবং এই অথবা ফাইলেরিয়াল গ্রোথের মতন। এগুলো গ্রোথ নয়, এগুলো ফাইলেরিয়াল গ্রোথ। তো এই ফাইলেরিয়াল গ্রোথের উপর দাঁড়িয়ে আমাদের জেলার মতন, সত্যি কথা বলছি, আরো একটু উন্নয়ন, সহজ সরল, আরো একটু আলো কম পাওয়া জেলার উন্নয়ন হতে পারে না। আমার বুকটা কেঁপে উঠেছিল। এবং সেই জন্য যখন এবারের বাজেটে দেখলাম যে যে সিউড়িতে মেডিকেল কলেজ হবে, আমি তখনই, তার কিছুক্ষণ বাদেই আমি আমাদের শহরের ভাই উচ্চশিক্ষামন্ত্রী বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, তার কাছে আমি জানতে চেয়েছিলাম, ভাইরে আমাদের কপালে কি সত্যি ফোঁটা পড়ছে? কারণ এটা আমরা কেমন জানি, এই হাঘরের সংসারে যদি আলো ফোটে, যদি চাঁদ দেখা যায়, বিশ্বাস হয় না, বিশ্বাস হতে চায় না। তো যার ফলে দাঁড়িয়ে এই যে আপনি আমাকে প্রথম প্রশ্ন করলেন না, যে আশা আছে, আমরা এখন ভাবতে পারছি না যেটা ঘটবেই। কিন্তু একটা জিনিস, আপনিও দীর্ঘদিন ধরে আছেন শহরে, আপনি জানেন যে বামপন্থী সময়ে, শেষের দিকে অবশ্য 2007-08 এরকম সময়ে, তখন বামপন্থীরা একটা চেষ্টা করেছিলেন যে সিউড়িতে দুটি হোক, একটি হচ্ছে ল কলেজ এবং একটি হচ্ছে মেডিকেল কলেজ, এবং তার একটি পরিকল্পনা ছিল আপনার নগরী যাওয়ার পথেই ডান দিকে বাগান, তো সেটা বাস্তবায়ন তো হয়নি। উল্টে সেই সময় আয়ুষের মন্ত্রী হিসাবে আশিস বন্দ্যোপাধ্যায় বগল দাবা করে সেটিকে নিয়ে রামপুরহাট চলে গিয়েছিলেন। তো এইটাতে তো আরো পিছিয়ে দিল। বামপন্থীরা তো কিছুটা ভেবেছিল সিউড়ি শহর। না দেখুন, এটা একটা পরম্পরা। আমি আবারও বলছি, আমি কোনো পন্থাকে কাউকে ছোট করতে চাইছি না। আমি ভাবতে চাইবো এটা যে এটা একটা পরম্পরা। আবারও বলছি আপনাকে, আমার মাঝে মাঝে দুঃখ হয় যে আমরা বীরভূমের মানুষ, পার্টিকুলারলি সিউড়ির মানুষের একটু দুর্ভাগা। কেন জানেন? আমাদের হয়ে কলকাতার বুকে বলার লোক, থাপ্পড় মেরে প্রভাবিত করবে ভাবনাকে, এইরকম মানুষ খুব বেশি বেরিয়ে আসেনি। এবং আজকে আপনি যে সোকল্ড এই যে বিকৃত উন্নয়নের কথা ছেড়ে দিন, যে উন্নয়নের ধারাপাত আমরা শুনতে শুনতে গত 10 বছরে কান ঝালাপালা হয়ে গেছে, সেটার কথা ছেড়ে দিন। কিন্তু সেটা যদি বাদও দেন, সামগ্রিকভাবে আমাদের একটা অন্যতম দুঃখের ব্যাপার হচ্ছে যে এইরকম একটা মানুষ যিনি মন্ত্রিসভায় থাকবেন, সামগ্রিকভাবে চিন্তাকে প্রভাবিত করবে, এবং মানে শহরের জন্য, নিজের শহরের জন্য গর্ববোধ করবে। আরে আজকে মালদা হয়েছে, ভাবুন বা না ভাবুন, বরকত গনি খান চৌধুরী অবশ্যই। এবং আজকে তিনি চলে যাওয়ার 20 বছর পরেও, এবং আমার ধারণা 100 বছর পরেও মালদার মানুষ গর্ব করে বলবে যে আমরা গনি খান চৌধুরীর শহরের লোক। তো এটা তো ব্যক্তি ইতিহাসকে ডেফিনেটলি নিয়ন্ত্রণ করে। সুতরাং আমি চোখ মেলে তাকিয়ে থাকি সেই ব্যক্তির উপর
যে একদিন এসে বীরভূমের এই রুক্ষ প্রান্তরকে সবুজ করে তুলবে, বীরভূমের এই রুক্ষ প্রান্তরে এই আমাদের যে বুকের ভেতর যে যন্ত্রণাগুলো, সেই যন্ত্রণাগুলোতে জল পড়বে, এবং জল শুধু পড়বে না, আমরা বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। আমরা জানেন তো, যেভাবেই হোক আমার বারবার মনে হয় আমি গর্বিত যে আমি বীরভূমের সন্তান, আমি সিউড়ির সন্তান, আমি নগরীর সন্তান। আমার বারবার মনে হয় দুর্বলতা হচ্ছে আমরা ভাবতেই পারি না যে বীরভূম পৃথিবী কাঁপাতে পারে। এই জায়গাটাতে আমাদের সন্তানগুলোকে, আমাদের আগামীর ছেলেগুলোকে যেগুলো স্কুলে পড়ছে, তাদেরকে উদ্দীপ্ত করতে হবে। আমরা ভাবতে শুরু করি, আরে কলকাতার বাবুরা, ওরা বাবারে কত বড় বড় কথা বলে, কত ইংরেজিতে কথা বলে, ওরা কত আলো দেখেছে পৃথিবীর। আমরা বাবু গরুর গাড়ি চাপি, মুড়ি জল খাই, আর ওই এইভাবে আমাদের জীবনটা চলে যাবে। ভাবনাটাকে বড় করতে হবে। এবং এই যে আমি বলছি, এই যে যেন মেডিকেল কলেজ হওয়া, বিশ্ববিদ্যালয় হওয়া, ল কলেজ হওয়া, এবং সামগ্রিকভাবে আলো জ্বলা, শহরটা জেগে থাকবে রাত্রির 11টা পর্যন্ত। মদের দোকানে জাগবে না, জাগবে সে রাজপথে, জাগবে সে পড়াশোনার জায়গায়, আগামীর ভবিষ্যৎ নিয়ে যাবে। অ্যাবসলিউটলি। এবং এই যে প্রাণ আশা, শিক্ষা কেন্দ্র তৈরি হওয়া, মেডিকেল কলেজ তৈরি হওয়া, এবং সামগ্রিকভাবে আমরাও যে সিউড়িতে কিছু করতে পারি, সেই ভাবনাটাকে, বডি ল্যাঙ্গুয়েজটাকে পাল্টানো। বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই বডি ল্যাঙ্গুয়েজটাই আমাদের ভীষণ ভাবে ওই যেভাবেই হোক আমরা ওই কয়লা, পাথর, মদ, এগুলো সব পাশাপাশি যায়। এবং ওই হচ্ছে আটা চাকির ব্যবসা, এবং আমাদের খুব বেশি স্বপ্ন হচ্ছে যদি প্রাইমারি স্কুলের মাস্টারি একটা পাই। নকল কয়েনের ব্যবসাতেই বীরভূম যেন পরিচিত না হয়। বড় দুঃখের এটা। বীরভূমের উন্নয়নটা আরো সমস্যা হচ্ছে যে আমরা সবাই বলি ওর বড় বাড়ি হয়েছে, বড় বাড়ি করাটা যেন হচ্ছে জীবনের সব থেকে বড় উপলব্ধি। আর আমরা সবাই জানি যার যিনি শিক্ষায় বড় হওয়াটা বড় না। তো এই যে আরো একটা নন্দন, আপনার সঙ্গে খুব দুঃখের কথা শেয়ার করি। আমি এটা আমার ভাইদের বলে থাকি, আমরা কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম বীরভূমি বলে একটা সংগঠন তৈরি করার কথা। জগন্নাথ তার মধ্যে ছিল। আমরা যারা কলকাতায় যারা প্রতিষ্ঠিত হয়েছি, এবং যেভাবেই হোক আমরা তো সুখে আছি, আমি সবসময় তাদের কাছে আবেদন করি যে বাবারে, সপ্তাহে না পারিস মাসে একবার করে গাঁয়ে আয় বাবা, ঘরে আয় বাবা। গাঁটাকে দেশ বলিস না, গাঁটাকে গাঁ বল, ওটা আমার বাড়ি বল। আমি বিশ্বাস করুন, আমি গর্ব করছি না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি বলে আমার বাড়ি বীরভূমে, আমার বাড়ি সিউড়িতে। তাহলে বলে, না ডাক্তারবাবু, তাহলে আপনি কলকাতাতে? আমার একটা ক্যাম্প অফিস আছে, 5 দিন থাকি, আর 1.5 দিন, বাকি 2 দিন আমি অক্সিজেন নিই, বীরভূম থেকে অক্সিজেন নিয়ে ফিরি এই কার্বন ডাইঅক্সাইডের ফ্যাক্টরিতে। কলকাতা শহর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফ্যাক্টরি। এখানে আমার ভ্যালু হচ্ছে শুধু ইউটিলিটি ভ্যালু। আমার হৃদয় এখানে গান গায় না, আমার হৃদয় গান গায় এই বীরভূমের প্রান্তরে। যখনই অজয়ের বিশ্বভারতীতে আমি আসি, বিশ্বভারতীতে যখন অজয়ের ব্রিজটা পেরোয় না, আমার বুকে মনোমোর মেঘের সঙ্গীত গেয়ে ওঠে। বিশ্বাস করুন, আবার যখন রবিবারের সন্ধ্যায় আমি কলকাতা শহরে হাওড়াতে নামি, আমার মনে হয় আবার এই মানে চলতে হয়। জীবন্ত কাজ তো গুরুত্বপূর্ণ, এবং কলকাতায় মানুষ আমাকে যেভাবেই হোক প্রতিষ্ঠা দিয়েছে, তো কাজেই সেটাকে তো বাদ দিয়ে জীবন চলে না। তো আমার তখন মনে হয়, আঁধার আমার ভালো লাগে। তো ওই যে আলোর মধ্যে যে আঁধারের বৃত্তে কলকাতা শহর ঘুরপাক খায়, আর বীরভূমে এসে যে আমি যেভাবেই হোক আমার হৃদয়ের আলো খুঁজে পাই, এটা অনুভূতি, জোনাকের আলো পায়। অ্যাবসলিউটলি, এটা একটা অনুভূতি। এই অনুভূতিতে আমার মনে হয় আমাদের বীরভূমের সন্তানরা যারা আজকে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে প্রতিষ্ঠিত, তাদের সবাইকে আজকে ভাবতে হবে যে বীরভূমকে সুন্দর করতে গেলে, সিউড়িকে সুন্দর করতে গেলে পরে আমাকে গাঁয়ে আসতে হবে, এবং গাঁয়ের গন্ধ শুকতে হবে, গাঁয়ের মাটির গন্ধ শুকতে হবে। এবং সেটা যদি করতে পারি, আমি আপনাকে বলছি সিউড়ি সুন্দর হয়ে উঠবে, এবং মেডিকেল কলেজ অন্যতম তার পদক্ষেপ হতে পারে।